ক্লাসগুলো রেকর্ড কি আইসিবি থেকে করে নাকি হচ্ছে আমাদের সিআর করে?
আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সরি, আমার আজকে আইসিবিতে একটা মিটিং ছিল, যার কারণে আমি আসলে আপনাদের ক্লাসটা যথাসময়ে শুরু করতে পারি নাই। উম, তা আপনাদেরকে তো পরে মনে হয় জানিয়েছে না, আমরা 8টা 8:30 শুরু করবো যে। জি স্যার, জানিয়েছিল। আচ্ছা। আপনাদের সাথে আমার যেটা কথা হয়েছিল যে আপনারা চ্যাপ্টার 6টা সম্ভবত বলছিলাম যে একটু দেখে আসবেন, যদি আপনার প্রবলেম থাকে ওটা ডিসকাস করবো, আদারওয়াইজ আমরা কোশ্চেন সলিউশনে যাব। তো আপনাদের কি দেখছেন আপনারা কেউ? পুরোটা শেষ করতে পারি নাই। আপনি একটু দেখাই দিলে মেবি ভালো হবে। আচ্ছা, কোন জায়গাটা দেখাইতে হবে? কারণ সেদিন আমি মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিছিলাম। কোন স্পেসিফিক এরিয়া আছে যে জায়গা দেখাইলে ভালো হয়? স্যার আমি শুরু করছিলাম, তবে হুম। স্যার প্রত্যেকটা টপিক একটু একটু করে যদি আপনি একটু টাচ দিয়ে যেতেন, মানে কেমন প্রশ্ন হয় বা কেমন করে পড়লে এগুলো মনে রাখলে ভালো হয়, তাহলে আর কি আর একটু ভালো হতো। তাহলে আমরা এমসিকিউতে আর কি যখন আপনি করবেন এটা বুঝতে সহজ হতো আমাদের জন্য আর কি। আচ্ছা, আপনি যে জায়গাটায় এক্সপেকটেশন জানাইলেন এটা হইলে আমরা কোশ্চেন সলিউশনে যাইতে পারি, বিকজ দ্য থিং ইজ আপনার এমআই এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিস না করেন রেগুলার, এমআইটা আপনি ভালো করবেন না। কারণ এমআই প্রশ্নটা এমন, আপনার দ্রুত প্রশ্নের সলিউশনটা করা জরুরি। আপনি যদি অনেকক্ষণ সময় ব্যয় করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি পারতেছেন, কিন্তু দেখা গেছে যেই প্রশ্ন আপনার 1 মিনিটে সলভ করার কথা, সেটা সলভ করতে আপনার হয়তো বা 10 মিনিট লেগে যাচ্ছে বা 5 মিনিট লেগে যাচ্ছে। সেই জিনিসটার কথা চিন্তা করে আপনার এমআই ক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিস সবচেয়ে জরুরি। আর আমি আপনাদের আগেই যেটা বলছি, একদম প্রথম দিন, সেটা হচ্ছে যে এমআই এর ক্ষেত্রে আপনি, এমআই এর ক্ষেত্রে না, আপনার সি এর স্টাডি ম্যানুয়াল, আমরা এটাকে স্টাডি ম্যানুয়াল বলতেছি কারণ আমার বিভিন্ন জায়গার বেস জিনিসগুলি অ্যাকুমুলেটেড করেই কিন্তু আপনার এই ম্যানুয়ালটা বানানো হয়েছে। সো এখানকার কোনো কিছু যে আপনি বাদ দিবেন, বাদ দিতে পারবেন এমনটা কিন্তু নয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের এমসিকিউ এখানে কোনো অপশন নাই, যে কোনো চ্যাপ্টারে যে কোনো জায়গা থেকে আসতে পারে, যে কোনো কনসেপ্টের উপর আসতে পারে। সো এখানে আসলে কোনোটা কম গুরুত্বপূর্ণ, কোনোটা বেশি গুরুত্বপূর্ণ এরকম হওয়ারও সুযোগ নাই। স্পেশালি এমআই তে তো আরও নাই, কারণ এমআই কিন্তু ইকুয়াল। আপনার যে 4টা লার্নিং গ্রিড আছে, যেই 4টা ক্যাটাগরি আছে, ওই 4টা ক্যাটাগরিতে 7টা লার্নিং গ্রিড আছে। 4টা ক্যাটাগরিতে কিন্তু 25% করে ওয়েট দেওয়া, কোনো একটা যে কম বা বেশি সেটা না। যদিও আপনার চ্যাপ্টার 1 to 5 এর উপরে হচ্ছে 25%, এরপরে প্রত্যেক 2 চ্যাপ্টারের জন্য 25%। একবার মনে হইতে পারে যে চ্যাপ্টার 1 to 5 এর তাহলে গুরুত্ব কম, কারণ এটা পুরোটা মিলে মাত্র 25%। বাট দ্য থিং ইজ, চ্যাপ্টার আপনি যদি 1 to 5 ক্লিয়ারলি না বোঝেন, আপনার অন্যান্য চ্যাপ্টারগুলি আপনারা ভালো করে পারবেন না। এবং অন্যান্য যে সাবজেক্টগুলি আছে আপনার, সেটা সার্টিফিকেট লেভেলে হোক, প্রফেশনাল লেভেলে হোক, অ্যাডভান্টেজ, সেটার কিন্তু এই নলেজগুলি আপনাদের কিন্তু কাজে লাগবে। এবং আপনারা যেটা দেখেন যে আমাদের এই, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু লিঙ্ক। আপনি এই লেভেলে এসে আপনার জাস্ট নলেজগুলি গ্যাদার করতেছেন বিভিন্ন টপিকের উপর, বিভিন্ন এরিয়ার উপরে। আপনি দেখেন এখানে যে জিনিসগুলি আপনাদেরকে দেওয়া হচ্ছে সবই হচ্ছে এলিমেন্টারি টাইপের আর কি, যে এই টপিকের উপরে এটাই আপনি এই জিনিস আগেও পড়ছেন। বাট সি এর জন্য আপনাকে পুরো একটা প্রসেসে, এলিমেন্টারি প্রসেস দেখায় অ্যাপ্লিকেশন লেভেলে গিয়ে আপনাকে, বা প্রফেশনাল লেভেলে গিয়ে কিন্তু এগুলিকে অ্যাপ্লাই করা আপনাকে শিখাবে। আর অ্যাডভান্স স্টেজে গিয়ে কিন্তু ওভারঅল অ্যাপ্লিকেশন, যেটা একেবারে আপনার সিএফওর মতো বিহেভ করবেন টাইপ এরকম আর কি। ঠিক আছে? সো বাদ দেওয়ার সুযোগ নাই। ইন দ্যাট কেস আপনারা যদি আমাকে পার্টিকুলার কোনো এরিয়া বলতে পারেন, সেটার উপর আমি ডিসকাস করতে পারি, আদারওয়াইজ আই ক্যান গো ফর এমসিকিউ প্র্যাকটিস। স্যার হোপ অ্যান্ড ফ্রেজার 2003 এইটা কি? সাফানা, আপনি একটু জোরে বলতে হবে, শুনতে পাইনি আমি কিছু। স্যার হোপ অ্যান্ড ফ্রেজার 2003 এই জিনিসটা কি? কেউ কি শুনতে পাচ্ছেন ওনার কথা? তাহলে আমাকে একটু বলেন কি বলছেন উনি।
ওকে, হোপ অ্যান্ড ফ্রেজার এটা কি মিন করে? ওকে, গিভ মি জাস্ট 1 মিনিট। স্যার এটা উম, যারা থিওরি দিয়েছে ওদের নাম স্যার। না, ওটাই আমি বের করতেছি। আচ্ছা, আপনি বলে দিচ্ছেন এটা হচ্ছে যে একটা অ্যানালাইসিস হয়েছে, সেই অ্যানালাইসিসের একটা রেজাল্ট। এবং আপনি এখানে দেখবেন, যদিও এটা আমার সি এর, কিন্তু আমার যখন কস্টিং এ অনেক কিছু ডেফিনেশন দিচ্ছে, সীমা ডিফাইন্ড, যে সীমা যেহেতু কস্ট অ্যাকাউন্টিং এর প্রফেশনাল ডিগ্রি দেয়, তারা এটা নিয়ে কাজ করে বেশি, তারা কি ডেফিনেশন দিচ্ছে সেই জিনিসগুলো আসছে। সো এখানে এরকম অনেক রেফারেন্স আপনি পাবেন ওভার দা পিরিয়ডে। আর এনিথিং এলস? ম্যানুয়ালটাতে বেশ কিছু ওয়ার্ক এক্সাম্পল ছিল ম্যাথ টাইপের, প্লাস হচ্ছে কিছু গ্রাফ ছিল। এগুলো স্যার আমার মনে হয় না আমরা একা একা বুঝতে পারবো। ওকে, সো শুড আই গো বাই ম্যানুয়াল অর মাই প্রেজেন্টেশন? স্যার ওটা একটু যদি গো থ্রু করে দিতেন, ম্যানুয়ালটা যদি একটু গো থ্রু করে দিতেন খুব ভালো হতো। স্যার ইনিশিয়ালি ম্যানুয়াল দিয়ে গেলে পরে আমরা ধরেন আপনার প্যারালালি দোনোটা চালাইলাম, দোনোটা ইউজ করলেন আপনি। কিছু পার্ট আপনার ফার্স্টে কিছু পার্ট শেষ করে এরপর আমরা ধরেন আপনার আপনার স্লাইডের থেকে পড়লাম। আচ্ছা, দাঁড়ান আমি বের করি। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। এই জিনিসটা আপনাদেরকে দেখাইছিলাম আমি, চ্যাপ্টার স্টাডি গাইডেন্স। স্যার আপনি আপনার স্লাইড থেকে আমাদেরকে একটা ওভারভিউ দিয়েছিলেন, ম্যানুয়াল থেকে দেখানো হয়নি। ওকে, আচ্ছা এখানে দেখেন আমার এই চ্যাপ্টারটা হচ্ছে বাজেটিং এর উপর, রাইট? বাজেটিং আমার এখানে কি আছে, লার্নিং টপিক আছে 60টা। লার্নিং টপিক আছে 60টা। হোয়াই ডু অর্গানাইজেশন প্রিপেয়ার বাজেট, এ ফ্রেমওয়ার্ক ফর বাজেটিং, স্টেপস ইন বাজেট প্রিপারেশন, মাস্টার বাজেট, প্রিপেয়ারিং ফরকাস্ট, অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু বাজেটিং, ডাটা বায়াস অ্যান্ড প্রফেশনাল স্কেপটিসিজম। এই 7টা টপিকের উপরে আমার এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। কিভাবে আমি এটা পড়বো, এটার একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। সেটা কি? এই যে দেখেন, 1 and 2, হোয়াই ডু অর্গানাইজেশনস প্রিপেয়ার বাজেট, এ ফ্রেমওয়ার্ক ফর বাজেটিং। মানে এই দুইটা জিনিস ছিল না টপিক 1-2 তে? মনে আছে? এই যে এই দুইটা জিনিস ছিল। তো এই দুইটা জিনিস, এটা কিভাবে পড়তে বলছে আমাদেরকে? প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স। 1-2 প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স। স্টাডি অ্যাপ্রোচ হচ্ছে রিড সেকশন 1 and 2 অফ চ্যাপ্টার 6 টু পুট বাজেটিং ইনটু কনটেক্সট ইন ইউর মাইন্ড। এবার হোয়াট ইজ বাজেটিং? এবং আপনাকে পড়ার পরে আপনাকে ভাবতে বলছে, ইজ দ্য বাজেটারি প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল প্রসেস কনসার্ন অনলি দ্য নাম্বারস? মানে এটা কি শুধু নাম্বারের ব্যাপারে কথা বলছে, না নাম্বার ছাড়াও আপনার জিনিস লাগবে? এই চ্যাপ্টার দুইটা পড়লে, এই টপিক দুইটা পড়লে সেটা আপনি জানতে পারবেন। এক্সাম অ্যাপ্রোচ কি? এক্সাম অ্যাপ্রোচ হচ্ছে, ইউ আর লাইকলি টু সি ন্যারেটিভ কোশ্চেন্স অন দিস 2 সেকশনস। পুরো চ্যাপ্টারের কথা বলে নাই, শুধু এই দুইটা সেকশনে বলতেছে আপনি লাইকলি টু, যে ন্যারেটিভ কোশ্চেন পাবেন। মানে এখানে কোনো ডিজিট ফিগার ক্যালকুলেশন এটা থাকবে না। ইন্টারেক্টিভ কোশ্চেন নট আপে, নর্মালি এখানে ইন্টারেক্টিভ কোশ্চেন থাকবে না। কেন? কারণ এখানে অ্যানালাইসিসের কিছু নেই, কেন করে এবং এটা সিগনিফিকেন্স কি সেটা বলছে। তারপর 3 নাম্বার যেটা, এই যে স্টেপস ইন প্রিপারেশন অফ বাজেট, মানে বাজেট তৈরি করার স্টেপগুলি কি কি আছে।
তো এটার স্টাডি অ্যাপ্রোচ কি? স্টাডি অ্যাপ্রোচ হচ্ছে দ্য স্টাডি দ্য অর্ডার অফ বাজেট প্রিপারেশন অ্যান্ড ওয়ার্ক কেয়ারফুলি থ্রু দ্য ওয়ার্ক এক্সাম্পল ইন সেকশন 3.3। মানে বাজেট প্রিপারেশন অর্ডার, মানে কোনটার পরে কোনটা করব। সেদিন যখন আমরা আলোচনা করতেছিলাম তখন কিন্তু আমি বলছি যে আমার বাজেট প্রিপারেশনের অর্ডারটা হচ্ছে উইল বি স্টার্ট ফ্রম ম্যাক্সিমাম ক্ষেত্রে এস্টিমেটিং দ্য রেভিনিউজ, তাই না? বা আমার যেটা কি বাজেট ফ্যাক্টর, যেটা আমি বলতেছিলাম আপনাদের কি বলছি, রাইট? কি বাজেট ফ্যাক্টর, যে আমার বাজেটটা কিছুর উপর ডিপেন্ড করে। আপনারাই বলতেছিলেন যে একজন বলতেছিলেন যে আপনাদের বাসা থেকে যে টাকা আসবে তার উপর আপনি প্ল্যান করবেন, যদি আপনার নতুন কিছু লাগে সেটার জন্য আপনি একটা ফাইন্যান্সিং প্ল্যান করবেন, এই টাইপের জিনিস। তাহলে এই যে অর্ডারটা আমরা এখানে শিখবো। এবং তারপর কি স্টপ এন্ড থিঙ্ক, মানে হোয়াই দ্য সেলস বাজেট ইউজুয়ালি প্রিপেয়ার্ড ফার্স্ট। ঠিক আছে, যে ইউজুয়ালি, নট অলওয়েজ। ঠিক আছে, যেহেতু আমার রেভিনিউ প্ল্যানের উপরে আমার অন্য সব প্ল্যান ডিপেন্ড করে, রেভিনিউ প্ল্যানটাই যদি আমি করতে না পারি, রেভিনিউ এস্টিমেশন যদি আমার কাছে না থাকে, তাহলে কিন্তু আমি অন্য কাজগুলি করতে পারবো না। এবং এখানে কি ধরনের কোশ্চেন আসবে? কোশ্চেন হচ্ছে কোশ্চেন্স কুড আস্ক ইউ টু প্রিপেয়ার বাজেট অর বাজেট অ্যাট্রাক্টস ফর ইনফরমেশন সাপ্লাইড। মানে আপনাকে একটা বাজেট করতে, যেহেতু আপনাকে স্টেপ শিখাচ্ছে, তখন আপনাকে একটা বাজেট করতে বলতে পারে বা কোনো একটা স্টেপের ক্যালকুলেশন বের করতে বলতে পারে। ঠিক আছে, 4 নম্বরে মাস্টার বাজেট। মাস্টার বাজেটে আপনাকে দেখাবে ইন সেকশন 4 think about how all the functional budget provides the basic data for the master budget. মাস্টার বাজেট হচ্ছে আপনার ওভারঅল অর্গানাইজেশনের বাজেট। আর আপনার যেটা হচ্ছে ফাংশনাল বাজেট, সেটা হচ্ছে প্রত্যেকটা ফাংশনাল আলাদা আলাদা বাজেট, যেটা আমরা সেদিন বলতেছিলাম। আমার ওভারঅল কোম্পানির একটা বাজেট, এরপরে আমার যদি প্রোডাকশনের জন্য একটা আলাদা বাজেট হয়, সেলসের জন্য যদি একটা আলাদা বাজেট হয়, সাপ্লাই চেইনের জন্য যদি আলাদা বাজেট হয়, এই যে প্রত্যেকটা ফাংশনের যে বাজেটটা, সেটাকে আমরা বলতেছি ফাংশনাল বাজেট। ঠিক আছে, সো এইভাবে করে আপনার সব চ্যাপ্টারে নতুন বইতে আপনার এই জিনিসগুলি দেওয়া থাকবে। এটা পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কিভাবে পড়তে হবে। এখন আমি যদি টপিকে চলে যাই, যে আমি কেন বাজেট প্রিপেয়ার করি, রিজন ফর প্রিপেয়ারিং বাজেট। আমার একদম প্ল্যানিং করার জন্য লাগে কমিউনিকেট আইডিয়াস অ্যান্ড প্ল্যানস। আপনি যদি কোনো বাজেট করা না থাকে, তাহলে তো আপনি আপনার সবাইকে আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন। আপনি তো সবাই জনে জনে ধারে ধারে গিয়ে বলতে পারবেন না যে আপনি কি করতে চান, কিভাবে করতে চান। যেটা বাজেট যদি থাকে, সেটা অটো কমিউনিকেটেড হয়ে যাবে। আমি একটা কথা বলতেছিলাম যে আপনার একটা বাজেট ম্যানুয়াল থাকবে। সো যাকে আপনি দিচ্ছেন উনি বাজেট প্রিপারেশনের সাথে জড়িত না থাকলেও, ম্যানুয়ালি যেহেতু টোটাল প্রসেসটা লেখা থাকবে, উনি কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে তাকে রিয়াক্ট করতে হবে। ঠিক আছে, তা মিনস অফ অ্যালোকেটিং রিসোর্স, আপনার যদি রিসোর্স থাকে এবং এটাকে অ্যালোকেশন করা, আপনার তো আনলিমিটেড রিসোর্স নাই, আপনার লিমিটেড রিসোর্স, স্ক্যার্স রিসোর্স, এই জিনিসগুলি আপনাকে অ্যালোকেট করতে হবে। একটা মিনিট, হ্যালো। সো আপনার সেই বাজেটটা যদি করা থাকে, আপনি আগে থেকেই জানতে পারবেন যে আপনি কি করবেন, কোথায় করবেন, কোন জায়গায় আপনার জিনিসটা লাগবে বেশি, কোন জায়গায় প্রফিটেবল হবে। তাহলে সেই অ্যালোকেশনের একটা বেসিস পাবেন। অথরাইজেশন, আপনি একটা জিনিস করার পরে অথরাইজেশন দিবেন, মানে কে করবে, কাকে রিপোর্ট করবে, এই সব জিনিসগুলো আপনি কিন্তু ওখানে পাবেন। আচ্ছা, প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক ফর রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। ওই যে আপনি যে রেসপন্সিবল করবেন, কাকে কাকে রেসপন্সিবল করবেন, কে দায়িত্বপ্রাপ্ত হবে, এই সবগুলি কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনার হচ্ছে প্রবলেম উইথ বাজেট। বাজেট করতে গেলে আপনার কি প্রবলেম হয়? আচ্ছা, the weakness of traditional methods of preparing budget have been in the spotlight of several years. Hope and Freshers started the following problem back in 2003. কি বলতেছে? Budgeting is cumbersome and too expensive. Budgeting is out of kilter with the competitive environment and no longer meets the needs of either executives or operating managers. The extent of gaming the numbers
হ্যাজ রিজন টু আনএক্সেপ্টেবল লেভেলস, হোপ অ্যান্ড ফ্রেশার 2003 তারা এটা বাইর করছে। আচ্ছা, এখন এটা সলিউশন কি? Since then, the business environment has changed dramatically and continues to change. The increased globalization, competition, and introduction of improved technological capabilities for data capture, data processing, artificial intelligence, such as machine learning models. খেয়াল করেন, এই যে বলতেছে প্রথমটায় বাজেটিং ইজ কাম্বারসাম এন্ড টু এক্সপেন্সিভ, এটা কেন বলতেছে? কারণ আপনার বাজেট করতে গেলে তো আপনার আগের পারফরমেন্সের বা আগের যে অ্যাকচুয়াল ডাটা আছে সেই ডাটাগুলি কালেকশন করতে হবে। সেই ডাটাগুলি কালেকশন করে তার উপর বেসিস করে কিছু একটা করতে হবে যেটা আগে ছিল না। যেটার বেসিস করে এখন দেখেন তারা কিভাবে এটাকে ডেভেলপ করার চেষ্টা করে, ডাটা ক্যাপচার ক্যাপাবিলিটি, এমন টেকনোলজি ইউজ করতেছে যে ডাটা ক্যাপচার করতে পারবে, প্রসেস করতে পারবে এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন তো আমরা পাচ্ছি সম্পূর্ণরূপে, সেটা দিয়ে জিনিসগুলিকে প্রসেস করতে পারবে, যেটা এখন চলে আসছে। আচ্ছা, আর বাজেটস আর ট্রেডিশনালি প্রডিউস অ্যানুয়ালি পারহ্যাপস ইউজিং স্প্রেডশিট, টেকিং আপ টাইম অ্যান্ড রিডিউস অ্যান্ড রিসোর্স। However, because of the dynamic nature of the current business environment, these time-consuming annual budgets are inflexible and quickly become out of date. Modern business now require more frequent, reliable budget and forecast that inform the decision-making process. আচ্ছা, এখানে দেখেন এই যে আপনার আগে যেটা হইতো যে আমি বছরে বছরে বাজেট করতাম, বছর শেষে বাজেট করতাম, তো এক বছর পরে গিয়ে আমি সবকিছু অ্যাডজাস্ট করতাম, অ্যাকশন নিতাম, কিন্তু এখন কিন্তু সেটা না। আমাদের বাজেটের ভিতরে কিন্তু একটা ফ্লেক্সিবল বাজেট বলে একটা ব্যাপার চলে আসছে। দ্যাট মিনস যে আমি এখানে আগে যেটা বছর বছরে বাজেট করতাম সেইটাতে না করে আমার যদি বছরের মাঝখানে বা আমার পিরিয়ডের মাঝখানে কোনো চেঞ্জ আসে, সেই চেঞ্জের অ্যাডজাস্টমেন্ট করে আমরা কিন্তু একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করি। এবং একটা ভালো বাজেটিং মেকানিজমের বৈশিষ্ট্য হচ্ছে এইটা ফ্লেক্সিবল। আমাদের দেশে যেরকম আপনি দেখবেন গভর্নমেন্টের বড় বড় প্রজেক্ট বা গভর্নমেন্টের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান থাকে এটাও কিন্তু বছরের মাঝখানে চেঞ্জ হয়, তার প্ল্যানের উপরে, তার রিসোর্স অ্যালোকেশনের উপরে, তার রিকোয়ারমেন্টের উপরে, চেঞ্জিং এনভায়রনমেন্টের উপরে। ঠিক না? দেখছেন এগুলি আপনারা? খেয়াল করছেন, কখনো ফলো করছেন? ইয়েস স্যার। ওকে, তো এখন এরপরে দেখেন যে আপনার স্যার আউট অফ কিল্টার এটা বুঝি নাই স্যার। আউট অফ স্কিল বলতে কোনটা কথা বলতেছেন? স্যার এই যে প্রবলেমস এর মধ্যে বি, বাজেটিং ইজ আউট অফ কিল্টার উইথ দ্য কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। ওকে, এই যে আপনার ধরেন আপনি যখন বাজেট করতেছেন, বাজেট হচ্ছে আপনার হাতে, আর কম্পিটিটিভ এনভায়রনমেন্ট মানে আপনার কম্পিটিটরের হাতে হচ্ছে এক জিনিস, আপনার হাতে হচ্ছে আরেক জিনিস। এখন আপনি যদি অনেক দেরি করে করেন, আপনার কম্পিটিটর কিন্তু কম্পিটিটিভ এনভায়রনমেন্ট নিয়ে নিবে, যেটা আপনি এখনই করতে পারতেছেন না। এই জন্য বলতেছে বাজেট ইজ আউট অফ কিল্টার উইথ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট নো লঙ্গার মিট দ্য নিড অফ দ্য আইদার এক্সিকিউটিভস আর অপারেটিং ম্যানেজার। মানে যখন যার দরকার তখন সেটা হচ্ছে না। একটা জিনিস আপনারা কিন্তু মাথায় রাখবেন, এই রিসার্চটা কিন্তু 2003-এর। আপনি যদি এখন চিন্তা করেন না এটা কি বলতেছে, আমি তো এরকম দেখছি না, সেটা কিন্তু চিন্তা করা এটা তখন এটা আইডেন্টিফাই হয়েছে, হওয়ার পরেই কিন্তু পরবর্তী ডেভেলপমেন্টগুলি আসছে, যেটা কিন্তু আমার এই যে দেখেন এখানে উল্লেখ করা আছে সিন্স দেন এই জিনিসগুলি আসছে। ঠিক আছে, কারণ এটা কি হইতেছিল যে আপনার প্রপারলি হচ্ছিল না, বা আপনি যেভাবে করতেছেন আপনার কম্পিটিটর কিন্তু সেভাবে করতেছে না। যেমন ধরেন যে আপনার যখন গ্রামীণ ফোন প্রথম আসলো বা সিটিসেল যখন প্রথম আসলো আমাদের দেশে, তখন কিন্তু তারা 50 টাকা করে মিনিট চার্জ করতো।
হয়তো আপনারা অনেকেই এই জিনিসটা দেখেনি নাই, বাট যখন গ্রামীণ ফোন আসলো তখন কিন্তু এটা 6 টাকা, 6 টাকা 90 পয়সার ব্যাপারটা এইভাবে চলে আসছে ভ্যাট সহ। তাইলে তখন যদি 6 টাকা 90 পয়সায় গ্রামীণ ফোন দেয় কিন্তু এবং ব্যবসা করে, আর এখন আপনার 2 টাকা, ইভেন 30 পয়সা তো কল চলে আসছে, আসছে না? তাহলে কি এখন ব্যবসা করতেছে না? করতেছে। তাহলে এই যে এখনো ব্যবসা, তখনও তো সে, তাহলে তো তখন আরো অনেক বেশি লাভ হওয়ার কথা, কারণ টেকনোলজি তো চেঞ্জ হয়নি। হয়েছে কি, তার ওভারঅল যে পারফরমেন্স, তার প্ল্যানিং, তার যে জায়গাগুলিতে ধরেন ওভার এক্সপেন্ডিচার হইতো, যে জায়গাগুলিতে তার আরো এফিশিয়েন্ট হওয়ার সুযোগ ছিল, যেটা সে এখন করতে পারতেছে মডার্ন টেকনোলজির কারণে। এই যে যেমন ধরেন আপনারা একটা জিনিস হয়তো বা খেয়াল করছেন, যে আগে কি হতো, যে প্রত্যেক কোম্পানির আলাদা আলাদা টাওয়ার ছিল, রাইট? এখন একটা টাওয়ার শেয়ারিং এর ব্যাপার আসতেছে না? তাহলে এইখানে তার একটা কস্ট সেভিং হয়ে যাচ্ছে না? জি স্যার। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। সো এই জিনিসটাও কিন্তু, এগুলি হচ্ছে কারেন্ট ডেভেলপমেন্ট। দ্যাট ওয়াজ মেনশনিং দ্যাট আগে সেটা ছিল আউট অফ কিলটা, দ্যাট মিনস মানে সবার জন্য এটা সমান ছিল না। ঠিক আছে? মানে নট ইন প্লেস বলা যায় আর কি স্যার, আউট অফ কিলটা। সর্ট অফ, সর্ট অফ ব্যালেন্স বলা যায় না? ইমব্যালেন্স, ইমব্যালেন্স, হ্যাঁ, দুজনের মনের বাসনা বা দুজনের যে ইচ্ছা সেটা প্রকাশ পাইতো না। কেউ যে দেখছেন, বলতেছে না যে হয় এক্সিকিউটিভেরটা হচ্ছে না বা তার অপারেশন ম্যানেজারেরটা হচ্ছে না। মানে এই যে কনসিস্টেন্সি বা ধরেন প্রপার কমিউনিকেশনের যে ব্যাপারটা, সেই জিনিসটা হচ্ছিল না, যেটা এখন হচ্ছে। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, বিয়ন্ড বাজেটিং এটা আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। আচ্ছা, একটা জিনিস দেখেন যে বাজেট কম্পেয়ার্ড উইথ ফোরকাস্ট, মানে হোয়াট ইজ বাজেট আর হোয়াট ইজ ফোরকাস্ট। A forecast is a prediction of what is likely to be happen in future given a certain set of circumstances. This is different from budget, which is a quantified plan of what organization intends should happen in future. ফরকাস্ট হচ্ছে আমার কি হবে সেটা আমি কিছু গিভেন সার্কামস্টেন্সেসে গিভেন ইনফরমেশন দিয়ে প্রিডিক্ট করি। আর বাজেট হচ্ছে ফিউচারে আমি কি মানে কি ঘটুক, আমি কি চাই, মানে আমার চাওয়া। ডিফারেন্সটা বুঝছেন? জি স্যার, ফোরকাস্টটা হচ্ছে যেটা ঘটবে, আমার এটাতে হাত নাও থাকতে পারে, আর বাজেটটা হচ্ছে আমার কন্ট্রোলে থাকবে বলেই আমি ধরে নিই। মানে এটা হচ্ছে কি হবে বা কি হইতে পারে, আর ওটা হচ্ছে আমি কি চাই, which is a quantified plan of what the organization intends should happen in future, মানে ও কি চায় কি ঘটুক। টেকনোলজি আসবে, ফরকাস্ট হচ্ছে যে আমার এই টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এই জিনিস আসবে। আর বাজেট হচ্ছে যে না, টেকনোলজি চেঞ্জ হওয়ার কারণে আমি আসলে কি চাচ্ছি, আমি চাচ্ছি আমি ওই টেকনোলজিটা কিনবো, ইমপ্লিমেন্ট করবো, এটা দিয়ে আমি এত এত ইনকাম করব। দ্যাট ইজ ইউর বাজেট, এবং দ্যাট ওয়াজ কোয়ান্টিফাইড। ফোরকাস্টের পুরো অংশটা কিন্তু কোয়ান্টিফাইড নাও হতে পারে। ঠিক আছে? এবং বাজেট মাস্ট বি কোয়ান্টিফাইড। বাজেট কমিটিতে, ফ্রেমওয়ার্কে যেটা আছে, যেখানে কয়েকটা জিনিস থাকবে, যে একটা কমিটি থাকবে, কমিটি কি কাজ এটা আপনারা দেখে নেবেন। পিরিয়ড আছে, পিরিয়ডটা ইম্পর্টেন্ট। দেখেন, আমরা নর্মালি জানি কি বাজেট প্রতি বছর বাজেট করে, বাট এটা এখানে বাজেট পিরিয়ড একটা ফিক্স থাকতে হবে ফর প্রপার প্ল্যানিং। যেমন ধরেন আপনার পিরিয়ড এক এক জনের জন্য এক এক রকম হইতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেসে এটা 1 বছর হয়, যেহেতু আমাদের লিগ্যাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমরা 1 বছরের একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ডাটা এগুলি দেই, বা আমার ওভারঅল ইয়ারলি একটা পারফরমেন্স অ্যানালাইসিস হয়। এই জন্য মোস্ট অফ দ্য কেসে ইয়ারলি হয়, বাট এটা কোয়ার্টারলি, উইকলি, বাই উইকলি, মান্থলি, সেমি অ্যানুয়ালি, অ্যানুয়ালি, ইভেন 5 ইয়ার্স প্ল্যানও হতে পারে। আমাদের যেরকম মানে পঞ্চবার্ষিকী যে বাজেটগুলি হয়, 5 ইয়ার্স প্ল্যান, 10 ইয়ার্স, 20 ইয়ার্স, ভিশন 2024,
এই যে জিনিসগুলি সেটা আপনার পিরিয়ডের উপর ডিপেন্ড করে। যখন বাজেট একটা প্রিপেয়ার করে এই পিরিয়ডটা ফিক্সড থাকতে হয়, এবং এটা আপনার নেচার অনুযায়ী আপনার কোম্পানির বা বিজনেসের নেচার অনুযায়ী কিন্তু এই পিরিয়ডটা নির্ধারিত হইতে পারে। ঠিক আছে। বাজেটের একটা ম্যানুয়াল থাকবে। ম্যানুয়ালে কি থাকবে? এ কালেকশন অফ ইনস্ট্রাকশনস গভর্নিং দ্য রেসপন্সিবিলিটি অফ persons and procedures, forms and records related to the preparation and use of the budgetary data. রোলস রেসপন্সিবিলিটি থাকবে, প্রসিডিউর থাকবে, ফর্ম থাকবে, এবং কিভাবে প্রিপেয়ার করবে এবং ইউজ করবে ডাটা সেটা থাকবে ম্যানুয়ালে। এবং এই প্রত্যেকটা জিনিসও থাকবে। ঠিক আছে। স্টেপস গুলি: আইডেন্টিফাই প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর। আচ্ছা, এইটা আমি একটু আমার স্লাইডে দেখাই, তাহলে মনে হয় বেটার হবে আপনাদের। এই যে আপনার স্টেপস এর ভিতরে প্রথমে থাকে যে আইডেন্টিফাই দ্য প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর, দ্য অর্ডার অফ বাজেট প্রিপারেশন, প্রিপেয়ারিং ফাংশনাল বাজেট। প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর কি? দ্য প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর ইজ দ্য ফ্যাক্টর হুইচ লিমিটস অ্যান অর্গানাইজেশনস অ্যাক্টিভিটিস। মানে আমার অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস কিসের কারণে লিমিট হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমার মানে প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর কে আইডেন্টিফাই করার ক্ষেত্রে লাগে। The factor is usually sales demand. A company is usually restricted from making and selling more of its products because there would be no sales demand for the increased output at a price that would be acceptable oblique profitable. নর্মালি আমি যতটুকু সেল করতে পারি, আমার ডিমান্ড যতটুকু থাকে, সেটাই হচ্ছে আমার মেইন বাধা। মানুষ যদি না কিনে, আমি তো চাইলে বানাইতেই পারি, কিন্তু বানাইলে তো হয়তো বা আমি প্রফিটেবল বেচতে পারবো না, অথবা এমন কোনো প্রাইসে বেচতে পারবো না যেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল। তাইলে তো সেটাকে আর আমি ডিমান্ড বলতে পারি না। আমি আমার এক্সপেক্টেড প্রফিটেবল প্রাইসে যতক্ষণ বেচতে পারবো, সেটাকে আমি বলছি সেলস ডিমান্ড। এবং এটা হচ্ছে আউটসাইডার, মানে যেটা আমার নিয়ন্ত্রণাধীন না। আমার নিয়ন্ত্রণাধীন যদি থাকে, তাইলে কিন্তু আবার এইটা আমার কি বাজেট ফ্যাক্টর হবে না। সে ফর এক্সাম্পল, আমি যা চাই তা বেচতে পারবো, ঠিক আছে, যদি তাই হয় সেই ক্ষেত্রে কিন্তু এইটা আমার কি বাজেট ফ্যাক্টর না। ক্লিয়ার? আচ্ছা, বাংলাদেশের পাওয়ার কোম্পানির ক্ষেত্রে কি বাজেট ফ্যাক্টর কি হইতে পারে? পাওয়ার আর স্যার পাওয়ার কি স্যার? স্যার প্রেডিকশন অফ পাওয়ার ইউসেজ। প্রিডিকশন অফ পাওয়ার ইউজেস তার মানে কি? মানে কত ইউজ হবে, তাই কনজাম্পশন না? রিপোর্ট। মানে কনজাম্পশনটা কি পরিমাণে হবে এটা প্রেডিক্ট করতে পারাটা। আচ্ছা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে উই আর সাফিসিয়েন্ট এনাফ ইন প্রোডাকশন অফ পাওয়ার? নট রিয়েলি। আচ্ছা, তাই যদি হয় তাহলে তো আমার কনজাম্পশন হবে কি হবে না এটা জরুরি না। আমার তো অনেকটা এরকম না অবস্থাটা, যে আমি যদি এটাকে জি প্রডিউস করতে পারি তাহলে আমার এটা কনজাম্পশন হবে, ঠিক কি না? জি, অলমোস্ট স্পেশালি ইন কিন্তু সামার। স্যার একটা স্যার কনজাম্পশন এস্টিমেট আছে না স্যার? না না, কনজাম্পশন এই জন্যই তো বলতেছি যে কনজাম্পশনের তো একটা এস্টিমেট আছে, বাট আমাদের দেশে বর্তমানে প্রেক্ষাপটে যা বিদ্যুৎ উৎপাদন হয়, মানে আমাদের যা বিদ্যুৎ লাগে তা কি আমি উৎপাদন করতে পারি? হয়তো 100% না স্যার।
আর স্যার করতে পারি না। পারি না, তো তাই যদি হয় ইন দ্যাট কেস কনজাম্পশন শুড নট বি মাই কি বাজেট ফ্যাক্টর, কারণ আমি তো জানি যে আমার লিমিট মানে প্রোডাকশন হয় কম, তার মানে আমি প্রোডাকশন বাড়াইলেই এটা বেচা হবে, ঠিক কিনা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে? ইয়েস স্যার। আচ্ছা, তো বিক্রি যদি হয় তাহলে তো কনজাম্পশন আমার কি বাজেট ফ্যাক্টর না, তাহলে আমার কোম্পানির জন্য কি বাজেট ফ্যাক্টর কি হতে পারে? স্যার রিসোর্সটা আমি পাচ্ছি কিনা, যেমন আমার গ্যাস লাগবে বিদ্যুৎ উৎপাদন করতে, মিনারেল লাগবে, সেটা আমি পাচ্ছি কিনা, এটা আচ্ছা হতে পারে। আচ্ছা, এখন মিনারেল আপনি পাচ্ছেন কিনা, ধরেন আপনি মিনারেল পাইলেন একেবারে, গ্যাস লাইন আছে, আপনি পাচ্ছেন, সেই ক্ষেত্রে অ্যাভেলেবেল গ্যাস আছে। স্যার ফ্যাসিলিটি আছে কিনা উৎপাদন করার মতো? প্রডিউস মেকানিজম। এক্স্যাক্টলি, মানে আমার ক্যাপাসিটি কি, আমি কি 100 মেগাওয়াট বানাইতে পারি, না 1000, না 1200, না 1500, আমার ক্যাপাসিটি আছে কিনা। ঠিক আছে, কারণ আপনি দেখেন আমাদের দেশে কিন্তু ক্যাপাসিটি ইউটিলাইজেশন, এটা যদি আমার থাকে যে ক্যাপাসিটি অ্যাভেলেবেল, ইন দ্যাট কেস কিন্তু তারা রেভিনিউ পেয়ে যাচ্ছে বিপিডিপি থেকে। তার মানে তার এখানে মেইন জিনিস হচ্ছে ক্যাপাসিটিটাকে আপ করে রাখা, অ্যাভেলেবেল রাখা। তারপরে কি হবে, যে আচ্ছা আমি ক্যাপাসিটি তো আছে, এটা বানাইতে গেলে আমার যে সেটা আছে কিনা, কয়লা আছে কিনা। যেমন আপনার আমাদের যে পারমাণবিক যে এই বিদ্যুৎ কেন্দ্র, ও তো বিদ্যুৎ বানাইলে বিদ্যুতের কস্ট অনেক কমে যাবে, তাই না? তাহলে তো তার বিদ্যুৎ যেটা সে বানাবে এটাই তো বিপিডিবি আগে কিনবে, ঠিক কিনা? সে জি যে স্যার। বিদ্যুৎটা বানাবে এই বিদ্যুৎটাই তো আগে কিনবে, তাই না? জি স্যার। তার তখন সে কি করবে, যে না তার জন্য কি ফ্যাক্টর হচ্ছে, আচ্ছা আমি যেটা দিয়ে বানাবো, আমার যে পারমাণবিক যে র মেটেরিয়াল সেটা আমার অ্যাভেলেবেল আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করবে যে আমার কি মানে বাজেট ফ্যাক্টর, সেটার উপর ডিপেন্ড করবে আমি কতটুকু বানাইতে পারবো। ঠিক আছে, সো এটা নেচার অনুযায়ী ডিপেন্ড করবে, তাহলে ওর ক্ষেত্রে কিন্তু আসলে ওই রেভিনিউ বেস না, তার হচ্ছে ক্যাপাসিটি অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করতেছে। আবার ধরেন আপনার অন্য একটা কোম্পানির কথা চিন্তা করি, সে ধরেন আমার ফ্যাশন প্রোডাক্ট, ফ্যাশন প্রোডাক্টের ক্ষেত্রে আমার ডিপেন্ড করতেছে আমার এই ফ্যাশন কত পপুলার, আমার ডিমান্ড কেমন। ঠিক আছে, আমার ডিমান্ড যদি ভালো হয়, আমার ডিমান্ড যতটুকু থাকবে তার উপর ডিপেন্ড করে আমি অন্যান্য যত প্রোডাকশন, সেলস, বাজেট, মানে ফ্যাক্টরি, আপনার কর্মচারী সব ওইভাবে অ্যারেঞ্জ করবো। কিন্তু আমার ডিমান্ডই যদি না থাকে, তাহলে তো আর আমার প্রোডাকশন করে লাভ নেই। এই জন্য যে কোনো বিজনেসের ক্ষেত্রে বা বাজেট প্রিপারেশন ক্ষেত্রে আমাকে ফার্স্টে যে এই বাজেট বানাইতে গেলে কোনটা আমার কি আইটেম বা কি এলিমেন্ট কোনটা। ঠিক আছে, বুঝা গেছে এখানে? জি জি স্যার। এখানে যে লিখতে, যে প্রিন্সিপাল বাজেট বাজেট ফ্যাক্টর সেলস ডিমান্ড, তো এটা সব সময় সত্য না, তাই তো? না, ইউজুয়ালি সেলস ডিমান্ড, সবসময় সেলস ডিমান্ড না। যেমন ধরেন আমার আমরা যখন আমাদের দেশের বাজেট করি, আমাদের দেশের বাজেটের ক্ষেত্রে মেইন ফ্যাক্টর কোনটা? মানে স্যার আমাদের বাৎসরিক যে বাজেটটা করা হয় সেটাতে? বাৎসরিক যে বাজেটটা করি স্যার, বাংলাদেশে, আর্নিং, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, স্যার রেমিটেন্স বড় একটা ইয়ে দেয়। রেমিটেন্স, বলেন কি আপনারা, হ্যাঁ বলেন তো। স্যার, ট্যাক্স বাজেট বক্তৃতার পরের দিন পত্রিকায় কি আসে? ট্যাক্স বাড়িয়েছে, ভ্যাট হ্যাঁ, ট্যাক্স ভ্যাট চেঞ্জ হয়েছে, মানে 20 হয়ে গেছে এরকম একটা। রে আর একটু বিচক্ষণ হইতে হবে। সর্বপ্রথম আসে যে আমরা কোন কোন খাতে খরচ করব, শিক্ষা খাতে কত, প্রতিরক্ষা খাতে কত, এডুকেশনে কত, এগুলি না? জি স্যার, Yes, sir. পার্সেন্টেজ।
তারপরে কি আসে? তারপরে আসে হচ্ছে আমার কোত্থেকে আমার এই টাকার জোগান হবে, এনবিআর কত দিবে, তা আমি ভিক্ষা কত করব, আমি ঋণ কত নিব, এগুলি আসে। তাইলে আমাদের দেশের ক্ষেত্রে মূলত হচ্ছে খরচটা আগে আসে, যে আমার কি কি ডেভেলপমেন্ট লাগবে। আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি, আমাদের অনেক ডেভেলপমেন্ট বাকি আছে, এই জন্য আমি আগে ডেভেলপমেন্ট প্ল্যান করি, মানে খরচের প্ল্যান করি যে কোথায় কোথায় আমার লাগবে। দেন আমি প্ল্যান করি আমি কোত্থেকে টাকাটা আনবো। আর আপনি যদি একটা বড় উন্নত দেশে যান, ধরেন আমেরিকা, ফ্রান্স, ওদের ক্ষেত্রে তো অলরেডি ডেভেলপড হয়েই গেছে। তখন ওরা প্ল্যান করে যে আয় কত আসছে, এই আয় কত ইফিসিয়েন্টলি আরো আনা যায়, আয় কিভাবে বাড়ানো যায়, তারা কিন্তু ওইভাবে চিন্তা করে। ঠিক আছে? আমাদের একটা বিগ ফোর ফার্ম, আমাদের ইনকাম বেশি, ওরা এক ধরনের প্ল্যান করবে, আর যে মানে নুন আনতে পান্তা ভাড়া, সে তো ওইভাবে করবে না। সো এটা কোম্পানি ওয়াইজ ডিপেন্ড করে, বাট মোস্টলি সেটা সেলস ডিমান্ড। ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? জি স্যার। So, অর্ডারটা দেখেন তো বোঝা যায় কিনা। আপনারা এটা একটু দেখেন, আমি একটু 3-4 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, মাত্রই বাসায় এসেই তো শুরু করছি, জাস্ট 3-4 মিনিটের একটা ব্রেক।
কে এটা দেখে বুঝছেন কিছু আমাদের যেই অর্ডার অফ বাজেট প্রিপারেশন? শুনতে পাচ্ছেন আমাকে? জি জি স্যার, স্যার। স্যার, আপনি একটু হালকা। অর্ডারটা বুঝছেন? ন্যাচারালি আমাদের প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর যেটা, সেটাকে আমরা বলতেছি রেভিনিউ, তাই না? এইখানে ধরেন রেভিনিউ হইলে সে সেলস বাজেটটা সবার আগে করে। সেলস বাজেটের উপর আমার কি ডিপেন্ড করে, যে আমি যে জিনিসটা সেল করব সেটা তো আমার আগে হাতে থাকতে হবে, তাহলে আমার একটা ইনভেন্টরি বাজেট লাগে। আবার এই ইনভেন্টরি থাকলেই তো হবে না, এটা বিক্রি করার জন্য আমার অন্যান্য যে খরচ, সেলস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, R&D, এগুলি লাগবে। আবার আমি যখন সেল করব, এটার সাথে আমার রিসিভেবলের একটা লিঙ্ক আছে, সেটার একটা বাজেট চলে আসবে। আচ্ছা, ইনভেন্টরি বাজেট করতে গেলে আমার এখন ইনভেন্টরি করতে আসবে, আমাকে তো প্রোডাকশন করতে হবে, তাই না? তাহলে আমার প্রোডাকশন বাজেটটা লাগবে। আর প্রোডাকশন করতে গেলে স্বাভাবিকভাবে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার লাগবে, কি ওই ফ্যাসিলিটিটা অ্যারেঞ্জ করার জন্য। আবার প্রোডাকশন করতে গেলে আর আমি তো খালি একটা আহ, মেশিন হইলে, প্লিজ গো হেড। স্যার, রিসিভেবল বাজেট বলতে কি ওই যে একটা ফান্ড রেখে দেওয়া হয় সেটাকে বোঝাচ্ছে? না না না, রিসিভার বাজেট বলতে আমি যা বিক্রি করতেছি এটা আমার আদায় কিভাবে হবে সেটা একটা বাজেট। যেমন আপনারা এটা যখন আমি আরো চ্যাপ্টার প্রোগ্রেস করব সামনে আপনি পাবেন আর কি, যে আমার ধরেন যা বিক্রি করতেছি আমি কখন টাকাটা পাবো, আদায় করবো, আলটিমেটলি আমার পুরো অপারেশনটা শেষ হবে টাকা আদায়ের পর। আমি যখন একটা টাকা খরচ করতেছি, পেমেন্ট করতেছি, সেই পেমেন্টের করতেছি কেন, আমি ইনভেন্টরি বানাইতে করতেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ বিয়ার করতে করতেছি, সব খরচ করতেছি, তারপরে সেল করতেছি, এরপর টাকা আদায় করে গেলেই কিন্তু আমার পুরো অপারেশনাল সাইকেলটা আমার শেষ। সেটাকে আমি বলতেছি আমার রিসিভেবল বাজেট। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে কি বুঝেছি স্যার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে আমার মেশিনারিজ বা আমার যে অ্যাসেটগুলি আছে সেই অ্যাসেটগুলি জেনারেট করতে যে খরচটা হয়। আর এখানে যেটা হচ্ছে যে প্রোডাকশন করতে গেলে প্রোডাকশন ফ্যাসিলিটি লাগবে, সেটার জন্য যে খরচটা, আমার মেশিন বা ফ্যাক্টরি তৈরি করতে যে খরচটা লাগবে সেটাকে আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতেছি। যেটা হচ্ছে আমার সরাসরি দুইটা জিনিস দেখেন, একটা হচ্ছে আমার প্রোডাকশনের সাথে লিখে যে ডট ডট যেটা আছে সেটা দিয়ে, আর একটা হচ্ছে দেখেন যে এই লাইনটা কি রিসিভেবল বাজেটের সাথে, আমি রিসিভেবলের থেকে টাকা পেয়েই তো আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে পারবো, তাই না? আবার এই রিসিভেবলের বাজেটটার সাথে ডাইরেক্ট আমার ক্যাশ বাজেটের লিঙ্ক, যেটা ক্যাশে চলে আসে, ক্যাশ কিভাবে আসবে না আসবে সেখানে চলে আসতেছে। ঠিক আছে? আচ্ছা, আমার যেটা ছিল যে র প্রোডাকশন বাজেটে, এখানে আমাকে র মেটেরিয়াল বাজেট করতে হচ্ছে আলাদা, লেবারের জন্য একটা বাজেট লাগতেছে আলাদা, মেশিন ইউজেস বাজেট, আমার অ্যাভেলেবেল মেশিন, ধরেন আপনার যদি ছোট ছোট মেশিন হয়, লাইক ধরেন আপনার সেলাই মেশিন, গার্মেন্টস এর ক্ষেত্রে সেলাই মেশিন অনেক মেশিন লাগে, সেটা একটা বাজেট তৈরি করা লাগতে পারে। আবার যাদের ধরেন এরকম একটা মেশিন না, লাইক ধরেন আপনার সিমেন্ট কোম্পানিতে ওর হচ্ছে মেইন একটা ফ্যাসিলিটি, সেখান থেকে হাজার হাজার টন সিমেন্ট তৈরি হচ্ছে, তার জন্য আলাদা হবে। সো সেটা একটা বাজেট লাগতেছে। আবার র মেটেরিয়াল বাজেট যখন আমি করতেছি তার সাথে আমার একটা ইনভেন্টরি বাজেট লাগতেছে। সেটা কি, যে আমার যেই প্রোডাকশনটা আমি করব তার জন্য কত র মেটেরিয়াল লাগবে। আবার আমি শুধু ওই কটুক কিনলে তো হবে না, আমার হাতে কিছু রাখতে হইতে পারে মার্জিন অফ সেফটি, এই জন্য একটা ইনভেন্টরি বাজেট লাগে। আচ্ছা, এন্ড সব সেফটি টেফটি হিসাব নিসাব কইরা ঠিক করলাম যে আমার 2000 ইউনিট লাগবে, এখন এটা কিনার একটা বাজেট লাগবে, র মেটেরিয়াল পারচেজ বাজেট। আর পারচেজ করার পর আমার পেয়েবল হবে, সেটার জন্য একটা বাজেট লাগবে, সেটা আবার আমার ক্যাশ ক্যাশ বাজেটের সাথে ডাইরেক্ট লিঙ্ক। অর্ডারটা বুঝতে পারছেন কোনটার পর কোনটা আসতেছে, কেন আসতেছে? আর ইনভেন্টরি ইনভেন্টরি বাজেটটা বাজেট, আবার আসলো কেন?
এই ইনভেন্টরি হচ্ছে প্রথম যে ইনভেন্টরিটা আছে এটা হচ্ছে ফিনিশ গুডসের ইনভেন্টরি। যে মনে করেন আপনি শার্ট বিক্রি করেন, একদম শার্টের ইনভেন্টরি, যে কয়টা শার্ট, 1000 শার্ট বেচবো। আর এই ইনভেন্টরি হচ্ছে র ম্যাটেরিয়ালের ইনভেন্টরি, শার্ট বানাইতে যে ধরেন আপনার যে কাপড় লাগে, কাপড়ের ইনভেন্টরি, বকলেস লাগে ওইটার ইনভেন্টরি, বুতাম লাগে ওইটার ইনভেন্টরি। এটা একটা হচ্ছে ফিনিশ গুডস, একটা হচ্ছে র ম্যাটেরিয়াল। আপনার এর মাঝখানে আবার ওয়ার্ক ইন প্রোগ্রেসও কিন্তু অ্যাড হইতে পারে, হইতে পারে না? ওয়ার্ক জি স্যার, হইতে পারে। র ম্যাটেরিয়ালস ইউজেজ বাজেট আর পারচেজ বাজেটের মধ্যে ডিফারেন্স কি? র ম্যাটেরিয়াল ইউজেস বাজেট হচ্ছে, মনে করেন আপনি 100 ইউনিট বানাবেন, প্রডিউস করবেন। এই 100 ইউনিট বানাইতে গেলে আপনার সে ধরেন 10 ইউনিট করে মোট 1000 ইউনিট লাগে। এটা হচ্ছে র মেটেরিয়াল ইউজেস বাজেট, যে আপনি কত ইউজ করবেন। আর পার্সেল বাজেটটা হচ্ছে, হ্যাঁ আমি 1000 ইউনিট ইউজ করব, বাট আমার আগের থেকে তো 100 ইউনিট আছে, তাহলে এইটা আমি না কিনলেও চলতেছে, এখন আছে আগে থেকে, তাহলে লাগবে কত, 900। আবার আমি মার্জিন অফ সেফটি হিসাবে আর 200 হাতে জমা রাখবো, তাহলে আরো 200 আমার এডিশনাল লাগবে, সব মিলায়া 1100 আমার কিনতে হবে। দ্যাট ইজ কল ম্যাটেরিয়াল পারচেজ বাজেট। আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজেস বাজেট, যে আমার টোটাল যা বানাবো কত ইউনিট লাগবে, আর ওটা হচ্ছে আমি কত ইউনিট কিনবো। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আর আপনাদের আর কারো এনি কোশ্চেন অন দিস স্লাইড? স্যার প্রোডাকশন বাজেট এন্ড প্রোডাকশন ওভারহেড বাজেট। আচ্ছা, প্রোডাকশন বাজেট হচ্ছে আপনার এই যে একটা, এই যে প্রোডাকশন বাজেট, এটা এটা হচ্ছে ধরেন আপনি কত ইউনিট প্রডিউস করবেন। আর ওভারহেড হচ্ছে এইটার সাথে যে জিনিসগুলি লাগে, লাইক ধরেন আপনার ওভারহেড লাগবে যে বিদ্যুৎ খরচ, তারপরে আয়রন করার খরচ, ফ্যাক্টরি ফোরম্যানের খরচ, ফ্যাক্টরি ভাড়ার খরচ, ডেপ্রিসিয়েশনের খরচ, তারপরে যে ক্যান্টিনের খরচ, তারপর রিপেয়ার ডিপার্টমেন্টের খরচ, এই টাইপের যেগুলি হচ্ছে অক্সিলারি, মানে প্রিন্সিপাল না, সাবসিডিয়ারি আইটেম যেগুলি থাকে আর কি। ঠিক আছে? যেমন মনে করেন আপনারা আপনারা তো কেউই ধরেন সিএ ফার্মের না, বাট সবাই কোথাও না কোথাও পড়তেছেন। ইন দ্যাট কেস আমি এইভাবে বলতে পারি, ধরেন আপনার ডিপার্টমেন্ট চালাইতে গেলে যে খরচ হয়, এটার একটা মূল খরচ হইতেছে মনে করেন বেতন, টিচারদের বেতন, পিয়নদের বেতন, এগুলি। ঠিক আছে? এখন এটার আপনার সাবসিডি খরচ কি হইতে পারে? মনে করেন আপনার খরচটা, এটা একটা ওভারহেড খরচ। তারপরে ধরেন আপনাদের যে মাসে মাসে ডিপার্টমেন্টে মিটিং হয়, এইটা হচ্ছে একটা ওভারহেড খরচ। ঠিক আছে? বুঝা ইয়েস হয়েছে? স্যার, স্যার বুঝতে পেরেছি। থার্ড স্টেপ আপনি হচ্ছে বললেন ফাংশনাল বাজেট প্রিপেয়ার করা, যেটা হচ্ছে আমার টোটাল টোটাল বাজেট এক্সপেন্ডিচার থেকে। বাজেট হচ্ছে, বুঝিনি, আগে বলেন। বললেন যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেট বলতে মেশিনারি বা ফ্যাক্টরি তৈরি করার যে খরচ হয় ওটাকে বোঝায়। তাহলে এই যে আরেকটা আছে যে মেশিন ইউজেস বাজেট, এটা এটা কি স্যার? আচ্ছা, মেশিন ইউজেস বাজেট মনে করেন যে আপনার এটা নর্মালি সব জায়গায় হয় না, তারপর কিরকম হইতে পারে, সে ফর এক্সাম্পল আপনার একটা মেশিন আছে, এই মেশিন দিয়ে আপনি হচ্ছে মাসে মনে করেন 1 লাখ ইউনিট আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে? মাসে। এখন আপনি এটা বাজেট হইতে পারে, ঠিক আছে, আপনার ডিমান্ড তো এখানে আছে মনে করেন 1 কোটি, আপনার মেশিন হচ্ছে মাসে হচ্ছে 1 লাখ ইউনিট প্রডিউস করতে পারে। এখন 1 লাখ ইউনিট একসাথে প্রডিউস করা তো ধরেন আপনার জন্য কাম্পারসাম, মেশিন নষ্ট হয়ে যেতে পারে। আপনি চিন্তা করলেন আমি ইউটিলাইজ করব 70,000, 70% ইউটিলাইজ করব, 70,000 করব, তাইলে আমার 1 কোটি বানাইতে গেলে কতগুলি মেশিন লাগবে? সে আমার 10টা মেশিন লাগবে। সে তাহলে এই যে 10টা মেশিন লাগবে,
70,000 করে আমি প্রডিউস করব, এই যে একটা প্ল্যানিং, দ্যাট ইজ কল মেশিন ইউজেস বাজেট। গট ইট স্যার। আমরা আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার একাডেমিক্যালি এটা চিন্তা করেন কিনা জানো, মনে করেন আমরা বলি না যে একটা মেশিন, আপনারা ডেপ্রিসিয়েশনের ম্যাথ করছেন না? ডেপ্রিসিয়েশন, জি স্যার। জি আচ্ছা কিসের ডেপ্রিসিয়েশনের ম্যাথ করে বলেন তো, কোন একটা আইটেমের ডেপ্রিসিয়েশনের কথা বলেন। নর্মাল মেশিনারি করা হয়। না, আম, মেশিন, একটা মেশিনের নাম মে- বলেন। একটা মেশিনের নাম বলেন যে এই মেশিন। স্যার, লাইক একটা কোম্পানিতে যে প্রিন্টার, প্রিন্টার হইতে পারে, ল্যাপটপ পিসি হইতে পারে। আচ্ছা কমন একটা জায়গায় আসি, আপনাদের অনেকের বাসায় প্রিন্টার না থাকতে পারে বাট হয়তো বা ল্যাপটপ আছে। আচ্ছা ল্যাপটপের ডেপ্রিসিয়েশন আপনি নর্মালি কত ধরেন? 10%। 10%? না, নর্মালি 10% ধরেন না। ল্যাপটপ নর্মালি আপনার 20% বা 33% ধরে, মানে 5 বছর বা 3 বছর কনসিডার করা হয় নর্মালি, তাই না? আপনি যদি বিভিন্ন অ্যানুয়াল রিপোর্ট দেখেন ওখানে দেখবেন। আচ্ছা এখন আপনার 10% যদি আমি ধরি, তার মানে আমার ল্যাপটপটা 10 বছর যাবে, রাইট? জি স্যার। আমি ল্যাপটপ সারাদিনে নর্মালি কত ঘন্টা ইউজ করি? 7-8। 7-8 ঘন্টা। আমি যে ল্যাপটপটা দিয়ে আপনাদের এখন ক্লাস নিচ্ছি, আমার এই ল্যাপটপটা সারাদিনে অ্যাভারেজে 12 থেকে 16 ঘন্টা ইউজ হয়। তাইলে আপনারটা যদি 10% হয়, আমারটা কি 10% হলেই চলবে? না না। দ্যাট ইজ পার্ট অফ মেশিন ইউজেস বাজেট, যে আপনি কিভাবে চালাবেন। আমরা এই যে আহ, আমরা যে সিরামিক ফ্যাক্টরিতে, আমি একবার একটা গভর্নমেন্ট ফ্যাক্টরিতে গেছিলাম, সিরামিক ফ্যাক্টরি, ওদের একটা চুলা আছে, ওই চুলাটা ওরা তখন বলছিল, আমি জানি না এখনো সেম প্রযুক্তি কিনা, যে ওদের ওই চুলাটা একবার জ্বালাইলে, জ্বালাইলে মিন্স একবার অন করলে সেটা টানা 9 মাস প্রোডাকশন চলে। তার মানে কি, ওইটা জ্বলতেই থাকে, আপনার এই ফাঁকে আপনার সিরামিকের আইটেম আপনি আপনার ট্রেনের মতো গাড়ি দিয়ে ঢুকাই দিচ্ছেন, সেটা পুড়ে ফিনিশ প্রোডাক্ট হয়ে বের হয়ে যাচ্ছে, এবং এটা ওভার দ্য টোটাল 9 মান্থ আপনার এটা চলতে থাকবে। আবার 9 মাস পরে, 9 মাস পরে সেটা কিন্তু আবার অফ হয়ে যাবে, এবং 3 মাস ওটার একটা আপনার ওভারহোলিং এর কাজ চলবে, আবার 3 মাস পরে আবার চালু হবে 9 মাসের জন্য। তাহলে ওর জন্য ধরেন ইউজেস এর প্ল্যানটা হচ্ছে আমি একদম 9 মান্থ কন্টিনিউয়াস চালাবো। আবার দেখেন, আপনাদের বাসা বাড়ির লিফট, যাদের 2টা লিফট আছে, অনেকে এভাবে চিন্তা করে যে ভাই এই লিফট জোরে থামবে, এই লিফট বেজোরে থামবে। অনেকে একটা প্ল্যান থাকে, ভাই এই লিফট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, ওই লিফট সন্ধ্যা 6টা থেকে আবার সকাল 6টা, এভাবে চলবে। এই যে প্ল্যানিংটা, সেম ভাবে আপনার প্রোডাকশন ফ্যাসিলিটিতে কিন্তু এই জিনিসটা থাকতে পারে। এমনও তো হইতে পারে যে হ্যাঁ আপনার 2 শিফটে কাজ হয়, একই মেশিন, তার মানে 8 ঘন্টা নর্মালের জায়গায় সে 16 ঘন্টা ইউজ হয়। তাহলে এই যে একটা প্ল্যানিং, দিস ইজ পার্ট অফ মাই বাজেট। এখন মনে করেন মেশিন আওয়ার, মেশিন ইউজেস বাজেট যদি কোনো কারণে বাড়ে, প্রোডাকশন ওভারহেড বাজেটও বাড়বে। কারণ মেশিন বেশি ইউজ হওয়া মানে আপনার ইলেকট্রিসিটি বেশি ইউজ হওয়া, লাইট বেশি চালানো, মানুষের আনাগোনা বেশি বাড়ানো, এসি বেশি চলা, ওগুলিও বাড়বে। সো ইটস অল ইন্টার রিলেটেড। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই এটা? জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে এটার উপরে? ইফ নট, এটা হচ্ছে আমার ফাংশনাল বাজেট। ওই যে ওভারঅল বাজেটটা আছে এখানে, আমার টোটাল বাজেটটা, এটাকে এখন ভাগে ভাগে, আমার সেলস এর জন্য আলাদা, প্রোডাকশনের জন্য আলাদা, পার্সেলের জন্য আলাদা, লেবার, অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, এভরিথিং আলাদা ডিপার্টমেন্ট, যার যার ডিপার্টমেন্ট সে করবে।
মাস্টার বাজেট, টোটাল যে বাজেটটা আছে আমার একদম অপারেশনাল বাজেট প্লাস ফাইন্যান্সিয়াল বাজেট, টোটালটা মিলে হচ্ছে আমার একটা মাস্টার বাজেট হয়। ঠিক আছে। পারফর্মিং এ সেন্সিটিভিটি অ্যানালাইসিস, কেউ বলতে পারবেন হোয়াট ইজ সেন্সিটিভিটি অ্যানালাইসিস? স্যার ওই যে ফাংশনাল বাজেটের পরে আমাদের ম্যানুয়ালে কিছু ওয়ার্ক এক্সাম্পল ছিল, ইন্টারেক্টিভ কোশ্চেন, ওগুলো কি করতে হবে স্যার? হ্যাঁ আমি যাচ্ছি, যদি এটা একটু পরে বলে যাবো তো। দিতেন। হ্যাঁ দিব দিব। আমরা একটা বাজেট প্রিপারেশনের পরে আমার একটা সেন্সিটিভিটি অ্যানালাইসিস করতে হয়। সেন্সিটিভিটি মিন্স হোয়াট উইল বি দ্য বাজেটেড প্রফিট ইফ সেলস রেভিনিউ ইজ হায়ার অর লোয়ার দেন বাজেট। মানে হচ্ছে এই যে আমি বিভিন্ন ধরনের এস্টিমেট করতেছি, অল ফোরকাস্টিং বা অল আমার ফিউচারিস্টিক, আমি একটা ধারণা করতেছি বা আমার বেস্ট নলেজের উপর বেসিস করে একটা জিনিস করতেছি। এখন মনে করেন আমার সেলস যদি 10% কমে যায় বা বেড়ে যায়, অন্য সবকিছু যদি সেম থাকে, তাহলে আমার প্রফিটে কি ইম্প্যাক্ট হবে? দ্যাট ইজ কল সেন্সিটিভিটি অ্যানালাইসিস। যদি আমার ওইটা চেঞ্জের কারণে আমার প্রফিটে তেমন কোনো চেঞ্জ না আসে, সেটাকে আমি বলতেছি দ্যাট ইজ নট সেন্সিটিভ টু আওয়ার বিজনেস। বাট ওইটা চেঞ্জের কারণে যদি আমার হিউজ চেঞ্জ আসে, তাহলে আমি বলি সেটা সেন্সিটিভ। আরেকটা কোশ্চেন কি, হোয়াট উইল বি দ্য বাজেটেড কস্ট ইফ ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আর হায়ার অর লোয়ার? আমি ধরে নিয়েছিলাম যে 1 ইউনিট র মেটেরিয়াল কিন্তু 10 টাকা করে লাগবে, এখন যদি কোনো কারণে এটা 11 হয়ে যায় বা 9 হয়ে যায়, তাহলে আমার প্রফিটে কি ইম্প্যাক্ট? মানে হোয়াট ইফ, কি হবে যদি এটা হয়? হ্যাঁ, যেইটা মানে কি হবে যদি এইটা হয়, আর এইটা আমি যেটাকে নির্ধারণ করলাম, তার মানে এটা সেলস প্রাইস কমা বাড়া হইতে পারে, র মেটেরিয়ালস এর প্রাইস কমা বাড়া হইতে পারে। বাট যখন আমি সেন্সিটিভিটি অ্যানালাইসিস করব, আদার থিং রিমেইন কনস্ট্যান্ট, তার মানে অন্য জিনিসগুলিতে কোনো চেঞ্জ করব না। মানে আমি যখন সেলস প্রাইসের সেন্সিটিভিটি করব, তখন কিন্তু আমি এটা ধরবো না যে না পারচেজ প্রাইস কমতে পারতে পারে। ঠিক আছে, তখন কিন্তু একটা একটা ধরে আমাকে করতে হবে। বুঝা গেছে? বুঝছেন আপনারা? জি স্যার। আচ্ছা, ওয়ার্ক এক্সাম্পলটা কোথায় বলেন তো, কোন পেজে? তাহলে আমি ওখানে যাব। 3.3 এর পরে পেজ নম্বর 180। স্যার এটাই? এইটাই? জি স্যার। এখানে কি বলছে যে প্রিপেয়ার এ ম্যাটেরিয়াল পারচেজ বাজেট। ওকে, ইকো কোম্পানি ম্যানুফ্যাকচার টু প্রোডাক্ট এস টি হুইচ ইউজেস সেম র পেজ নম্বর মেটেরিয়াল। 179 এ একটা আছে স্যার, ইন্টারেক্টিভ কোশ্চেন হিসেবে। আচ্ছা, মিনিট। 179, এটা এটা জি স্যার মানে বললাম যে ইন্টারেক্টিভ কোশ্চেন একটা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। ইয়েস স্যার এটাই। আচ্ছা, ফর দ্য ফলোইং pairs of budget identify under normal circumstances whether the first budget should be produced before or after the second, or whether it does not matter. Assume that sales demand is the principal budget factor. আচ্ছা, মানে আপনার কোনটার আগে কোনটা পরে, মানে অর্ডারের জন্য। ঠিক আছে, যে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেইটা আপনাকে করতে বলছে। কিন্তু একটা কথা বলে দিছে, ধরে নিতে যে সেলস ডিমান্ডটাই হচ্ছে আপনার প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর। আচ্ছা, সেলস রেভিনিউ, সেলস কোয়ান্টিটিজ, এই আচ্ছা এগুলির অ্যান্সার চ্যাপ্টারের শেষে দেওয়া আছে, এটা আপনারা জানেন? জি স্যার। জি স্যার। তাহলে আমরা ওখানে কেন যাই না?
এই যে দেখেন, সেলস রেভিনিউ, সেলস কোয়ান্টিটিস। আচ্ছা, আগে অ্যান্সার পুরোটা পড়েন। পুরোটা পড়লে আপনি দেখেন আপনার মূলত অ্যান্সার হচ্ছে এই অংশটা, এই অংশটা। কিন্তু এইটা পড়া খুব জরুরি বোঝার জন্য। কি বলতেছে? দ্য সেলস রেভিনিউ বাজেট ইজ ডিটারমাইন্ড বাই মাল্টিপ্লাইং বাজেটের সেলস কোয়ান্টিটিস বাই দ্য স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস। ওকে, আমার যেই বাজেট আছে আমি কত সেল করতে পারবো, আর আমার স্ট্যান্ডার্ড প্রাইস কত হবে সেটা। Therefore, sales revenue budget must be prepared after the budget for sales quantities. ঠিক আছে? তাহলে সেলস রেভিনিউ বাজেট আফটার সেলস কোয়ান্টিটিস, ব্যাপারটা বুঝছেন? জি স্যার। সেলস রেভিনিউ আফটার সেলস কোয়ান্টিটিস। তারপরে বলতেছে দ্য প্রোডাকশন ভলিউম বাজেট ইজ derived by adjusting budgeted sales quantities for budgeted changes in finished goods inventories. Therefore, budget for finished goods inventories must be prepared before production volume budget. মানে আপনার কত প্রোডাকশন লাগবে, মানে ফিনিশ গুডস আপনার প্রোডাকশন ভলিউম কি হবে, তার আগে তো আমার ফিনিশ গুডস কত আমার লাগবে সেটা লাগবে না? খেয়াল করেন, আমি যা সেলস করব সেটার উপর ডিপেন্ড করবে আমি ফিনিশ গুডস কতটুকু আনবো, আর ফিনিশ গুডস কতটুকু লাগবে তার উপর ডিপেন্ড করেই তো আমি প্রোডাকশন ভলিউম মানে কতটুকু প্রডিউস করব ততটুকু ডিটারমাইন করব, তাই না? জি স্যার। স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা, এখানে মূল প্রশ্নটা হচ্ছে কোনটা আগে কোনটা পরে। যদি আমার সেলস রেভিনিউটা আমার প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর হয়, খেয়াল করেন, সেলস রেভিনিউটা হচ্ছে আমার প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর, এটা মনে আছে তো? ইয়েস স্যার। আপনি মিউট করে ফেলেন না, আপনি অন থাকেন, তাহলে আমার সাথে আপনার ডিসকাস করতে ইজি হবে। তাহলে ওকে। আমার সেলস রেভিনিউ আর হচ্ছে সেলস কোয়ান্টিটি, তাহলে এই আমি কি আগে কোয়ান্টিটির প্ল্যান করব না আমার সেলস রেভিনিউর প্ল্যান করব, কোনটা? প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর আগে করতে হয়। প্রিন্সিপাল বাজেট তাহলে ফ্যাক্টর আগে সেলস করতে রেভিনিউ। এখানে কি হবে, আমার তো প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর হচ্ছে মনে করেন রেভিনিউ, বাট এই প্রশ্নটাতে আমার কি সেলস রেভিনিউ বাজেটটা আগে হবে নাকি সেলস কোয়ান্টিটিজের বাজেটটা আগে হবে, কোনটা আগে হবে? তা আমার মনে হচ্ছে যে রেভিনিউ আগে হবে। আচ্ছা, ওকে ফাইন, আপনার মনে হয়েছে। আচ্ছা, আমরা রেভিনিউ কিভাবে বের করি? স্যার পার ইউনিট দাম ধরে হুম। কত ইউনিট বিক্রি হয়েছে সেটা বলতে। ইউ আর রাইট, লামিয়া, বুঝছেন আমি কিভাবে বের করি? আমার ইয়েস স্যার। পার ইউনিট প্রাইস ইনটু আমার যা বিক্রি করব, রাইট? ইয়েস স্যার। তাইলে রেভিনিউ পাওয়ার জন্য আমার বিক্রি মূল্য দরকার, আমার বিক্রিতব্য কোয়ান্টিটিও দরকার, ঠিক কি না? ইয়েস স্যার। তাহলে আমি কি কোয়ান্টিটি পাইলেই আমি রেভিনিউ করতে পারবো, কোয়ান্টিটি পাওয়ার আগে তো আমি রেভিনিউ করতে পারবো না। তাহলে কোনটা আগে? কোয়ান্টিটি আগে স্যার। কোয়ান্টিটি আগে, তার মানে সেলস রেভিনিউ আফটার সেলস কোয়ান্টিটিস। আর যদি এটা বুঝছি স্যার। ঘুরায় লিখতো যে সেলস কোয়ান্টিটিস আর সেলস রেভিনিউ পরে লিখতো, তাহলে আমরা বলতাম সেলস কোয়ান্টিটিস বিফোর সেলস রেভিনিউ। এই প্রশ্নের জন্য ক্লিয়ার? ইয়েস স্যার। সেকেন্ডারে কি হচ্ছে, ফিনিশ গুডস ইনভেন্টরিজ আর প্রোডাকশন ভলিউম। ফিনিশ গুডস ইনভেন্টরির বাজেটটা প্রোডাকশন ভলিউমের আগে না পরে? আগে স্যার। আগে। একটু বুঝায় বলেন, প্রশ্ন তো এখানে লেখাই আছে উত্তর, কেন আগে? এটাও লেখা আছে যদিও, একটু বুঝছেন কিনা। কারণ
ফিনিশ গুডসটা হচ্ছে প্রোডাক্ট আমার যেটা বিক্রির জন্য লাগবে, যে আমার 100 ইউনিট লাগবে, এইটা নির্ধারণ করার পরে আমি যাব যে ঠিক আছে তাহলে আমি কত প্রডিউস করব, প্রোডাকশন ভলিউম কত হবে। এখন অনেকে এইটা দেখে প্রশ্ন করতে পারেন, স্যার আমার লাগবে 100, আমি বানাবো তো 100। নট নেসেসারি। আমার লাগবে 100, আমার আগে থেকেই 20টা আছে, তাহলে আমি কত বানাবো? 80। 80 স্যার। 80। আমি সেফটি স্টক রাখবো আরো 5টা, তাহলে কত বানাবো? 85 স্যার। 85। 85। তাহলে আমি যতক্ষণ পর্যন্ত আমার ফিনিশ গুডস কতটুকু লাগবে এটা না জানবো, আমি প্রোডাকশন ভলিউমটা আমি জানতে পারবো না। ওকে, তারপরে আসেন কি বলতেছে, ম্যাটেরিয়াল ইউজেস, লেবার আওয়ার। এখন আমি ম্যাটেরিয়াল ইউজ কতটুকু করব তার সাথে লেবার আওয়ারের আগে পরে সম্পর্ক নাই। কারণ হচ্ছে আমার ম্যাটেরিয়াল আমি যা ইউজ করবো, আমার যদি লেবার আওয়ার যদি আমি কম ধরি, আমার লেবারের সংখ্যা বাড়বে বা কমবে, বাট সেটা ম্যানেজেবল, এই দুইটার সাথে লিঙ্ক নাই। আর ম্যাটেরিয়াল ইউজেস আর ম্যাটেরিয়াল পারচেস ঠিক ফিনিশ গুডসের মতো। আমি ম্যাটেরিয়াল ইউজ কতটুকু করব তার উপর ডিপেন্ড করবে আমি পারচেস কত করব। সে আমি 100 ইউনিট লাগবে বলছি, 85 ইউনিট প্রডিউস করব বলছি, প্রোডাকশন হয়ে গেল। এখন এই 85 ইউনিট বানাইতে মনে করেন আমার 8500 ইউনিট র মেটেরিয়াল লাগবে, দ্যাট ইজ আমার ম্যাটেরিয়াল ইউজেস বাজেট। কিন্তু আমার আগের থেকে 500 আছে, আরো 1000 আমি সেফটি স্টক রাখতে চাই, তাহলে 8000 বিয়োগ 500 যোগ 1000, তার মানে 8500 বিয়োগ 500 যোগ 1000 মানে 9000। সো আমার ম্যাটেরিয়াল পারচেজ 9000, হয় ইউজেস 8500। এবার বুঝছেন আগে পরের ব্যাপারটা, যে অর্ডারের যে জিনিসটা সেটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে করেন, কারণ আজকে আর নতুন টপিক ধরবো না, তাইলে আমাদের এটা শেষ হবে না আজকে। তাহলে স্যার ম্যাটেরিয়ালস ইউজেসটা একটু আরেকবার বলেন, আমি এটা কেন যেন ক্যাচ করতে পারতেছি না। এটা এটা এই থার্ড এটা। লাস্টের ইউজেজ, ম্যাটেরিয়ালস ও ইউজেজ। আচ্ছা, আচ্ছা দেখেন ম্যাটেরিয়াল, ওটাই তো আমি বললাম যে ম্যাটেরিয়াল ইউজেসটা কি। দেখেন একটা জিনিস, শুরু থেকে আসেন। আমি কি বলছিলাম যে আমার 100 ইউনিট ফিনিশ গুডস লাগবে, ফিনিশ গুডস ইনভেন্টরি লাগবে 100। এখন আমার আগে থেকে 10টা আছে, তাহলে এই 10টা তো আমার না বানালেও হবে। আমার 100 লাগবে, আগে থেকে 10টা আছে, কিন্তু আমি হাতে আরো 5টা রাখতে চাই, তাইলে আমার টোটাল প্রোডাকশন কত করা লাগবে? 100 বিয়োগ 10 যোগ 5, 95, রাইট? এটা বুঝছেন? ইয়েস স্যার। তাহলে আমার ফিনিশ গুডস ইনভেন্টরি 100 আর প্রোডাকশন ভলিউম হচ্ছে 95। আচ্ছা, এবার আসেন ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। আমার মনে করেন এই এক একটা বানাইতে 100 ইউনিট লাগে, তাহলে আমার লাগবে 100 ইউনিট যদি লাগে, আমার লাগবে হচ্ছে কত? 95। এবার 9500 ইউনিট আমার হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ করা লাগবে। আমার আগে থেকে মনে করেন 500 আছে, তাহলে এটা তো আমার আর কিনা লাগবে না, লাগবে? নো স্যার। আমি হাতে 2000 রাখতে চাই, তাহলে তো এটাও কিনতে হবে, নাহলে কি আমি রাখতে পারবো? তাহলে আমার 9000 বিয়োগ 500, 9500 বিয়োগ 500 হলো 9000 যোগ 2000, তাহলে হইলো 11000। তাহলে এটা হইলো আমার পারচেস, এটা হলো ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, এটা হচ্ছে ম্যাটেরিয়াল পারচেস ভেরিয়েন্স। তাহলে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সটা করতে হবে বিফোর ম্যাটেরিয়াল পারচেস ভেরিয়েন্স, কারণ আমি যদি এইটা জানতে না পারি তাহলে আমি এটা জানতে পারবো না। ঠিক আছে? বুঝেছি স্যার। তাহলে কি এখানে শেষ করতে পারি আজকে আমরা? ওকে স্যার। আমি বুঝতে পারছি আপনাদেরকে বাসায় পড়তে দিলে আপনারা পড়বেন না, আমি আমার মতোই আগাবো একদম স্লাইড ধরে। ঠিক আছে, আদারওয়াইজ শেষ হবে না আমাদের। আমার ভুলে আজকে একটা নষ্ট হয়েছে, যদিও ক্লাস হয়ে গেছে 3টা, বাট আমরা কিন্তু লিটারেলি একটা চ্যাপ্টার এখনো শেষ হয়নি। আমাদের আর একটু দ্রুত আগাইতে হবে নেক্সট ক্লাস থেকে, হ্যাঁ?
স্যার ওই প্রথম ক্লাসটা আমি রেকর্ডও পাইনি আর আনফরচুনেটলি অ্যাটেন্ড করতে পারিনি। আমরা কি অ্যাকচুয়ালি কোনো কিছু পড়ছি ওইটাতে? আমরা অ্যাকচুয়ালি ওইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসটা করছি। আমাদের সিলেবাস কি, কিভাবে পড়তে হবে, কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, কোন সিরিয়ালে আসবে, সেই জিনিসটা ওখানে আমরা শিখছি। তাহলে ঠিক আছে যারা স্যার, আমি ক্লাস রেকর্ডটা করেন নিয়ে নাই নিব। তাদের কাছে ওভারঅল সাবজেক্টের ওভারভিউটা অ্যাভেলেবেল না, বাট অন্যদের কাছে অ্যাভেলেবেল। স্যার এমসিকিউ কোশ্চেন গুলার ওয়েট কি সমান হয়? কত করে হয় স্যার? আমি যতটুকু দেখছি 2 করে হয়, 2 করে হয়। ঠিক আছে, তো ঠিক আছে সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।